আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলামে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা। জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না। এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আর যারা ইসলামের কথা বলে, তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী।
মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আমি আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। এদেশের